হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্কশিট নিয়ে, যেগুলো এসএসসি গত পরীক্ষাগুলোতে এসে গিয়েছে। সেটা তোমার সিজিএল হতে পারে, সিপিও হতে পারে, সিএইচএসএল হতে পারে। এগুলো নানা রকম ইম্পর্ট্যান্ট এক্সাম থেকে আমি কিছু কোয়েশ্চেন কালেক্ট করেছি তোমাদের জন্য, যাতে তোমরা এক্সামের আগে সেগুলো সলভ করতে পারো। ফার্স্টেই আমরা দেখে নেব কি কি কোয়েশ্চেন আছে। আমাদের রয়েছে জিরান্ট, পার্টিসিপল আর ইনফিনিটিভের ওপর বেস করে আজকের কোয়েশ্চেনগুলো। তো চলো আমরা দেখে নিই সলভ করতে পারছি কিনা। আর আমরা যে এই তিনটে টপিকের ওপর ভিডিওস বানানো রয়েছে, তো তোমরা যদি সেগুলো দেখে নাও তা আমার মনে হয় তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সেখানে আমি এক্সাম্পল দিয়ে সমস্তটাই এক্সপ্লেন করেছি, যে জিরান্ট কীভাবে আইডেন্টিফাই করবো, পার্টিসিপল, তারপর ইনফিনিটিভ কীভাবে আইডেন্টিফাই করবো, তার কিছু ট্রিক্স বলেছি, রুলস বলেছি। তো সেগুলো দেখে নিলে তোমাদের মনে হয় সুবিধা হবে, আর এই সমস্ত যে ওয়ার্কশিটগুলো আছে সেগুলো সলভ করতে আর অসুবিধা হবে না। চলো আজকে দেখে নিই ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। আর সেশন ভালো লাগলে অবশ্যই লাইক কিন্তু করতেই হবে, আর সাবস্ক্রাইব করে নিতে হবে আমার চ্যানেলটাকে। ফার্স্টেই রয়েছে, আই ফরবিড ইউ নট টু গো দেয়ার আগেইন, নো এরার। এখানে রয়েছে হলো 1 2 3 4 করে চারটে অপশান দেওয়া রয়েছে, যার মধ্যে থেকে তোমার এরার বেরোবে বা ভুল বেরোবে, সেই পোর্শনটাকে তোমাকে টিক মার্ক দিতে হবে। তাহলে বলছে আই ফরবিড ইউ নট টু গো দেয়ার আগেইন, আর নো এরার। তো বলছে আই ফরবিড ইউ, মানে আমি তোমাকে বারণ করেছি সেখানে যেতে না, বারবার করে। ঠিক আছে, তো এখানে যেটা আমাদের মনে রাখার বিষয় সেটা হলো ফরবিড নিজেই কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। ফরবিড মানেই মানা করা বা কাউকে নিষেধ করা কোনো ব্যাপারে, যে সেখানে বারবার করে যেও না। তো আই ফরবিড ইউ নট টু গো দেয়ার, তো যেখানে ফরবিড নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, তো সেখানে আমার আর নট লাগানোর কোনো প্রয়োজন পড়ে না। তাই এখানে ঠিক সেন্টেন্স যেটা হতে পারে, আই ফরবিড ইউ টু গো দেয়ার আগেইন, এটা একটা করা যেতে পারে। আরেকটা করা যেতে পারে, ফরবিডের সঙ্গে আমরা সবসময় কোন প্রিপজিশন লাগাই, আমরা ফরবিডের সঙ্গে লাগাই ফ্রম, FROM, ফ্রম। আই ফরবিড ইউ ফ্রম গোয়িং দেয়ার আগেইন। যদি আমি ফ্রম লাগাই তখন আমি কি করব, যেহেতু প্রিপজিশনের পরে কি আসে, জেরান্ড আসে, তার জন্য আমরা কি করব, এই গোটাকে তখন আমরা গোয়িং বানিয়ে দেব, গোয়িং দেয়ার আগেইন। তাহলে আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে ফরবিড যেহেতু ইটসেলফ একটা নেগেটিভ ওয়ার্ড, তার জন্য আমরা নট ব্যবহার করব না। তাহলে আমাদের কারেক্ট আনসার যেটা হবে, আই ফরবিড ইউ টু গো দেয়ার আগেইন, অথবা আই ফরবিড ইউ ফ্রম গোয়িং দেয়ার আগেইন। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে আমাদের কোন পোর্শনে ভুল আছে, আমাদের অপশন 2-তে ভুল আছে, তাই অপশন 2 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 2-তে রয়েছে, ডিউ টু মি বিং নিউ টু দ্য সিটি আই হ্যাড ডিফিকাল্টি ইন ফাইন্ডিং আ জব, নো এরার। তো বলছে আমার এই শহরে যেহেতু আমি নতুন, তার জন্য আমার কি হচ্ছে, সমস্যা হচ্ছে এখানে কাজ খুঁজে নিতে। তো এখানে আমরা কি দেখবো, এখানে আমাদের এরার কি আছে, ডিউ টু মি বিং নিউ। আমাদের যেখানে সমস্যা সেটা হলো এই পোর্শনটাতে। আচ্ছা, এখানে যে বিং রয়েছে, এই বিংটা কিন্তু হলো আমাদের জিরান্ড। ঠিক আছে, এখানে আমরা একটা রুল শিখবো, সেটা কি, যে জিরান্ডের আগে সবসময় কিন্তু আমরা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব। জিরান্ড সবসময় কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে তারপর বসে, এখানে অন্য কোনো ফর্ম থাকবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম রয়েছে মি, যেটা আই থেকে মি হয়ে যায়, সেই ফর্মটা রয়েছে, কিন্তু এখানে জন্য এইটা উপযুক্ত নয়। আমরা জিরান্ডের আগে সবসময় কি করব, পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব, তাহলে এখানে মি হবে না, এখানে আমরা ব্যবহার করব মাই। ঠিক আছে, তাহলে ডিউ টু মাই বিং নিউ টু দ্য সিটি আই হ্যাড ডিফিকাল্টি ইন ফাইন্ডিং আ জব। তাহলে এখানে কোন পোর্শনে ভুল হলো, এখানে অপশান 1-এ ভুল আছে যেহেতু, তাহলে অপশান 1 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের পয়েন্টটা, যে জিরান্ডের আগে আমরা সবসময় পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আচ্ছা, নেক্সট রয়েছে নাম্বার 3, ইট ইজ পেইনফুল টু স দ্যাট সাম ইয়াংস্টার্স আর কিলিং টাইম উইদাউট ডুইং এনিথিং ইউজুয়াল। তো বলছে যে এখনকার ইয়াংস্টার মানে অল্প বয়সী ছেলেমেয়েদের দেখলে কষ্ট হয়, যে তারা কোনো কিছু না করে সময়গুলোকে কিভাবে নষ্ট করে ফেলছে।
সেটা দেখে। তাহলে এইখানে এই সেন্টেন্সটা কিন্তু খুবই সোজা, যদি তোমরা ভালো করে দেখো। এখানে ইট ইজ পেইনফুল টু স হয় না। আমরা যখন ইনফিনিটিভ করি, ইনফিনিটিভ করলে আমরা কি করি, আমরা করি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে স যে রয়েছে, স এর ফার্স্ট ফর্ম কি সি, তাহলে এখানে হবে হলো টু সি। এইটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তাহলে টু স হলো আমাদের ভুল উত্তর, এখানে আমরা করব টু সি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা ছিল সিএইচএস এর 2015 এক্সামে। ফার্স্টের কোয়েশ্চেনটা ছিল সিজিএল এক্সামের 2015-এ। আচ্ছা, এইটাও সিজিএল এরই একটা কোয়েশ্চেন, যেটা আমার লেখা হয়নি কোন সালে, মেবি 2015 আর 16-ই হবে, আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক। আচ্ছা, নাম্বার 4, আই অলওয়েজ এনজয় টু রিড বুকস, নো এরার। এই কোয়েশ্চেনটা আসছে সিজিএল 2016-তে। কি বলছে, আই অলওয়েজ এনজয় টু রিড বুকস। তো বলছে আমি সবসময় বই পড়া এনজয় করি। আচ্ছা, এখানে আরেকটা রুল আমার বলার আছে, আমি ডাস্টারটা, হ্যাঁ, তো এখানে যে রুলটা বলার আছে সেটা হলো আই অলওয়েজ এনজয়। আমরা যখনই কোনো ফিলিংস বা ইমোশনের কথা বলি, ফিলিংস বা ইমোশন এগুলো যখন কথা বলি, তখন কিন্তু আমরা সবসময় কি নেব, জিরান্ড নেব, জিরান্ড নেব। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, ইট ওয়াজ a shocking or shocked incident। তাহলে তোমরাই বলো এখানে আমরা কোন ফর্মটা নেব, শকিং নেব না শকড নেব? কারণ এখানে আমরা যে ইনসিডেন্টটার কথা বলছি সেটা কি আমাদের একটা ইমোশনের সঙ্গে জুড়ে রয়েছে, ঠিক আছে? যে ঘটনাটা দেখে আমার খুব মানে অবাক হয়ে গেছি, হতবাক হয়ে গেছি, ঠিক আছে? এটা আমার একটা ইমোশন কাজ করছে সেই ঘটনাটা দেখে। ধরো তুমি একটা অ্যাক্সিডেন্ট দেখলে রাস্তায়, তুমি সেটা দেখে হঠাৎ করে চমকে গেলে, অবাক হয়ে গেলে, এটা হঠাৎ করে কি হয়ে গেল। তো তখন তোমাকে কি করতে হবে, তখন যেহেতু সেইটা চলছে, জিনিসটা যখন মোমেন্টের মধ্যে তুমি রয়েছো, তার জন্য আমরা কি করব, শকিং ওয়ার্ডটা ইউজ করব। শকিং ইনসিডেন্ট হবে, শকড ইনসিডেন্ট হয় না, ঠিক আছে? তাহলে আমরা কি রুল দেখলাম, কোনো ফিলিং বা ইনসিডেন্ট, এই ফিলিং বা ইমোশন রিলেটেড যদি কোনো ঘটনা হয়ে থাকে, যেমন এখানে এনজয় রয়েছে। এনজয় কি, এনজয় আমরা তখনই করি যখন কোনো জিনিস আমি দেখছি, ধরো একটা টিভি শো দেখছি, সেটাকে আমি দেখছি, যখন আমি দেখছি তখনই আমি এনজয় করছি। তাহলে কি হবে, এখানে আমরা টু রিড ব্যবহার করব না, টু রিডের বদলে আমরা ইউজ করব রিডিং। এটা হয়ে যাবে জিরান্ড ফর্ম, আই অলওয়েজ এনজয় রিডিং বুকস। তাহলে এখানে অপশান 2 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নাম্বার 5, লুকিং ফরওয়ার্ড টু সামথিং ইন অ্যান্টিসিপেশন ইজ হোয়াট হেল্পস আস মুভিং ফরওয়ার্ড ইন লাইফ। আচ্ছা, আমরা কি বলছি এখানে, লুকিং ফরওয়ার্ড টু সামথিং, আমরা কোন জিনিসের দিকে তাকিয়ে থাকি, লুকিং ফরওয়ার্ড মানে ভবিষ্যতের জন্য আর কি, কোন জিনিসের জন্য তাকিয়ে থাকি, ইন অ্যান্টিসিপেশন ইজ হোয়াট হেল্পস আস মুভিং ফরওয়ার্ড ইন লাইফ। আমরা সবসময় কোনো কিছু, ধরো খারাপ হলো আমাদের জীবনে, আমরা সবসময় কি মনে করি, যে এটাকে মেনে নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা কিসের কথা বলছি, আমাদের ফিউচারের কথা বলছি, ভবিষ্যতের কথা বলছি। আর তোমরা যদি আমার কনসেপচুয়াল যে ভিডিওটা রয়েছে জিরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ নিয়ে, সেটা যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে আমরা যদি কোনো ফিউচার রিলেটেড কথা বলি, ধরো হোপ বা এক্সপেকটেশন রিলেটেড কথা বলি, তখন কিন্তু আমরা ইনফিনিটিভকে ব্যবহার করি। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের কাজ হবে হলো জীবনে এগিয়ে যাওয়া, এই বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তাহলে এখানে মুভিং ফরওয়ার্ড হবে না, তাহলে কি এখানে কি হবে, এখানে হবে টু মুভ ফরওয়ার্ড। এইটা হয়ে যাবে আমাদের আনসার। তাহলে লুকিং ফরওয়ার্ড টু সামথিং ইন অ্যান্টিসিপেশন ইজ হোয়াট হেল্পস আস টু মুভ ফরওয়ার্ড ইন লাইফ, জীবনে এগিয়ে যাওয়া। তাহলে এখানে 3 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। এই কোয়েশ্চেনটা দেখো সিজিএল মেন্সে এসেছিল 2017 সালে। আচ্ছা, নাম্বার 6, হি ইজ কনফিডেন্ট টু উইন দ্য ম্যাচ। এই কোয়েশ্চেনটা একদমই মানে কি বলবো, তোমাদের গত এক্সামেই এসে গেছে, সিজিএল 2025 দেখতেই পাচ্ছ।
কোশ্চেনটা দিয়েছে শি ইজ কনফিডেন্ট টু উইন দ্য ম্যাচ, মানে সে একদম মানে দৃঢ়, মানে সে জানে যে আমি ম্যাচটা জিতবই। ঠিক আছে, তো এখানে তোমাকে ব্যবহার করতে হবে, এই সেন্টেন্সটাই কিন্তু এমনিতে কোনো ভুল নেই। এখানে তোমাকে দিয়েছে টু উইন দ্য ম্যাচ, এই যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকুর পরিবর্তে তুমি কি লিখতে পারো? অফ টু উইন, দ্যাট শি উইন্স, অফ উইনিং দ্য ম্যাচ আর অন উইনিং দ্য ম্যাচ। তাহলে এখানে আমরা কি দেখব? শি ইজ কনফিডেন্ট, আমরা এইটাই তো মনে করব যে সে ভীষণভাবে মানে দৃঢ় এই ব্যাপারে যে সে ম্যাচটা জিতবে, তাই তো? তাহলে এখানে আমরা টু উইন যদি ব্যবহার করতে না পারি তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? আমরা এখানে ব্যবহার করব, যেহেতু ম্যাচের ব্যাপারে, ম্যাচ জেতার ব্যাপারে খুবই একদম দৃঢ় জানে, তার জন্য আমরা এখানে করব অফ উইনিং দ্য ম্যাচ। এখানে অফ রয়েছে হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে এসে গেছে আমাদের জিরান্ট, আর তারপর হলো সেন্টেন্সের যে অবজেক্ট পার্ট সেইটা, অফ উইনিং দ্য ম্যাচ। বুঝতে পেরেছো? তাহলে শি ইজ কনফিডেন্ট টু উইন দ্য ম্যাচের বদলে আমরা করতে পারি শি ইজ কনফিডেন্ট অফ উইনিং দ্য ম্যাচ। তবে চলো আমরা কোশ্চেনের নেক্সট পর্যায়ে চলে যাই। চলো আমরা এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 7, there is no question of me failing in the examination, no error। তাহলে বলছে যে এই এক্সামে আমার ফেল করার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, মানে আমি এত মেহনত করেছি, আমার এক্সামে কোনোভাবেই আমি ফেল করতে পারি না। আচ্ছা, তাহলে এখানে আমাদের এরার কি আছে? দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ মি ফেইলিং ইন দ্য এক্সামিনেশন। দেখো তোমাদের একটু আগেই আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেখানে আমি বলেছি যে জেরান সবসময় কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ নিয়েই বসে। তাহলে এখানে কি কোথায় ভুল রয়েছে? এখানে রয়েছে পার্ট নম্বর 2তে ভুল, অফ মি ফেইলিং। তাহলে এখানে মি হবে না, এখানে কি হবে? পজেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে বসে জিরান্ট। এটা যেহেতু জিরান্ট ফেইলিংটা, তার জন্য এখানে মি এর বদলে আমরা কি লাগাবো? মাই। তাহলে দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ মাই ফেইলিং ইন দ্য এক্সামিনেশন। তো ক্লিয়ার হলো? কি কনফিউশন আছে? তাই আমাদের এখানে কারেক্ট অপশন হবে নাম্বার 2। নাম্বার 8, বি অকুপাইড উইথ ওয়ার্ক, ফাদার হ্যাড নো টাইম টু সি আস। তাহলে কাজে ভীষণভাবে ব্যস্ত থাকায় তা বাবা আমাদের সঙ্গে দেখা করার সময় বার করতে পারেননি। তাহলে বি অকুপাইড উইথ ওয়ার্ক, আচ্ছা সরি এখানে বি হবে না, বিং হবে, মিস্টেক হয়ে গেছে। বিং অকুপাইড উইথ ওয়ার্ক, ফাদার হ্যাড নো টাইম টু সি আস। তাহলে এখানে ভুল কি আছে? এখানে ভুল কিছুই নেই, এইটা সেন্টেন্সটা একদম কারেক্ট, কারণ বিং অকুপাইড উইথ ওয়ার্ক, ফাদার হ্যাড নো টাইম। তাহলে যেহেতু বাবা কাজে ব্যস্ত ছিলেন, তার জন্য বাবা আমাদের জন্য সময় বার করতে পারেননি, তাহলে এখানে নো এরার হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। আমি তোমাদেরকে যখন ওই ভিডিওটার কনসেপ্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম জিরান্ট পার্টিসিপেল ইনফিনিটিভে, তখন আমি পার্টিসিপেল বোঝাতে গিয়ে তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট দ্য স্করপিয়ন স্টাং মি। আমি আরেকবার একটু বলে দিই, স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট দ্য স্করপিও স্টাং মি। তার মানে আমি যখন গেটে দাঁড়িয়েছিলাম তো তখন আমাকে বিছেটা পায়ে কেটেছিল। আচ্ছা, তো এখানে যে সেন্টেন্সটা রয়েছে সেন্টেন্সটাই কি কেটেছিল আমাকে? বিছেটা কেটেছিল। আর গেটে কে দাঁড়িয়েছিল? গেটে আমি দাঁড়িয়েছিলাম। কিন্তু এখানে সেন্টেন্সটা যেটা রয়েছে স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট দ্য স্করপিও স্টাং মি, তার মানে এই সেন্টেন্সটা যেটা রয়েছে এটা কিন্তু ভুল স্ট্রাকচারে রয়েছে, কারণ এখানে যেটা রয়েছে তার সেটার মানে বোঝাচ্ছে যে যেন বিছেটা গেটে দাঁড়িয়েছিল। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো নয়। তাহলে দাঁড়িয়েছিলাম কে? আমি। তাহলে এখানে এই স্ট্যান্ডিং এর সঙ্গে যে রিলেট করবে সে এই পোর্শনটাতে থাকবে। তাহলে এখানে স্করপিও হবে না, এখানে আসবে হলো আই। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট আই ওয়াজ স্টাং বাই দ্য স্করপিও, এইটা হলে কিন্তু সেন্টেন্সটা আমাদের কারেক্ট হবে। আদারওয়াইজ কিন্তু এটাই বোঝাচ্ছে যে স্করপিওটা গেটে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট আই ওয়াজ স্টাং বাই দ্য স্করপিও যদি করি তাহলে সেটা হবে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট চলে যাই নাম্বার 9-এ।
আচ্ছা, এই কোয়েশ্চেনটা সিএইচএসএল এক্সামে 2016-তে এসেছিল, প্রথমটাও তাই 2016-তেই কিন্তু এসেছিল সিএইচএসএল এ। 9-এ দেখি, ক্যারেক্টার বিল্ড শুড অ্যান ইন্টিগ্রাল পার্ট of every aspect of schooling and learning as it equips one to find long-term solutions to life challenges. তাহলে বলছি ক্যারেক্টার বিল্ড, যেটা আমাদের চরিত্র গঠন যে ব্যাপারটা, সেটা হলো একটা অভ্যন্তরীণ বিষয়। কিসের কিসের বিষয় লাগে? এভরি অ্যাসপেক্ট অফ স্কুলিং লার্নিং। তো স্কুলিং, যখন স্কুলে যাচ্ছি, যখন পড়াশোনা করছি, সব কিছুর মাধ্যমেই কিন্তু আমাদের চরিত্র গঠন হতে থাকে। equips one to find long term solutions to life challenges। তো এইটা আমাদের কি শেখায়? এইগুলো আমাদেরকে লাইফে যে চ্যালেঞ্জগুলো আসে, তার সঙ্গে কঠিন পরিস্থিতি আসে, তার সঙ্গে মোকাবিলা করতে শেখায়। আর তার জন্য আমাদের চরিত্র গঠনটা ভীষণভাবে প্রয়োজনীয়। এটাই সেন্টেন্সটার মানে। আচ্ছা, তো এবার এইখানে আমাকে খুঁজতে হবে এখানে এটার কি আছে। ক্যারেক্টার বিল্ড শুড অ্যান ইন্টিগ্রাল পার্ট, এইখানে হলো আমাদের প্রবলেমটা। আচ্ছা, তোমরা কখনো ক্যারেক্টার বিল্ড শুনেছো কথাটা? ক্যারেক্টার বিল্ড বলে কোনো কথা হয় না। আচ্ছা, এখানে শুড যে রয়েছে, শুড কিন্তু মোডাল, ঠিক আছে। এবার মোডাল কিন্তু সবসময় তার আগে কি দেয়? তার আগে কোনো নাউন বা প্রোনাউনকে দেয়, বা জিরান্ট, যেটা হয়ে যাবে এখানে জিরান্ট, ঠিক আছে। কোনো নাউন বা প্রোনাউন নেয়, মোডাল সবসময় তার আগে একটা নাউন বা প্রোনাউন নেয়। তাহলে এখানে ক্যারেক্টার বিল্ড যে রয়েছে, বিল্ড তো নাউন নয়, বিল্ড হলো ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে বিল্ডকে আমি যদি নাউন বানাতে চাই, তাহলে আমি কি করব? তাহলে বিল্ডিং করতে হবে আমাকে। তাহলে ক্যারেক্টার বিল্ডিং শুড, আচ্ছা এখানে শুড বি হবে, শুড বি অ্যান ইন্টিগ্রাল পার্ট। একটু ভুল হয়ে গেছে লিখতে। দ্য ক্যারেক্টার বিল্ডিং শুড বি অ্যান ইন্টিগ্রাল পার্ট। তাহলে ক্যারেক্টার বিল্ডিং করতে হবে আমাকে, এখানে আমার বিল্ড হলে কিন্তু চলবে না। তাহলে ক্যারেক্টার বিল্ডিং হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তাহলে আমাদের পার্ট 1, মানে কোশ্চেনের যে 1টা রয়েছে, 1 হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান। নাম্বার 10, তো তোমাদের বোঝাতে পারলাম এই রুলটা। মোডালের আগে সবসময় কি বসছে? সবসময় নাউন অথবা প্রোনাউন বসবে, তবেই গিয়ে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হবে। তার জন্য বিল্ড যেহেতু ভার্ব, আমরা বিল্ডকে বসাবো না, বিল্ডের বদলে আমরা বসাবো হলো বিল্ডিং। বিল্ডিং হয়ে যাবে এখানে নাউন। আচ্ছা, ক্যারেক্টার বিল্ডিং, এই গোটাটা চরিত্র গঠন যে ওয়ার্ডটা, সেইটা হয়ে যাবে আমাদের নাউন। আচ্ছা, নাম্বার 10, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন আর অল ইম্পর্ট্যান্ট প্রসেসেস। তাহলে এই যেগুলো দেখছো, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, কনফ্লিক্ট রেজলিউশন, এগুলো এক একটা কি প্রসেস, ঠিক আছে। এগুলো কি গুরুত্বপূর্ণ প্রসেস টু ডেভেলপিং গুড মোরাল ক্যারেক্টার। এগুলো কি আমাদের একটা ভালো চরিত্র গঠনে বা মানসিকতা গঠনে সাহায্য করে। তাহলে এখানে সেন্টেন্সে ভুল কি আছে? তাহলে এগুলো আমরা যা যা দেখছি, এগুলো তো এক একটা প্রসেসের নাম, ইম্পর্টেন্ট প্রসেসেস। টু ডেভেলপিং, টু এর সঙ্গে কখনো কি ডেভেলপিং হবে? একদমই না। টু এর সঙ্গে আমরা কি বসাই? টু এর সঙ্গে আমরা V1 বসাই, তাই তো। 2 + V1, তাহলে এর ভার্বটা কি হবে? ডেভেলপ। সরি, হ্যাঁ, ডেভেলপ হবে। তাহলে টু ডেভেলপ গুড মোরাল ক্যারেক্টার। তাহলে এখানে আমাদের কোন পোর্শনটা ঠিক হবে? অপশন 3 হবে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, নাম্বার 11, নাম্বার 11 কি বলছে? বিং আ সানি ডে আই ডিসাইডেড টু স্টে অ্যাট হোম অ্যান্ড টেক আ ন্যাপ, নো ওয়েদার। তো আজকে খুব একটা রৌদ্রোজ্জ্বল দিন হওয়ায়, বা যেহেতু রৌদ্রোজ্জ্বল, তো বাইরে অবশ্যই গরম হবে, তার জন্য কি বলছে? আই ডিসাইডেড টু স্টে অ্যাট হোম, আমি ঠিক করলাম আমি আজকে বাড়িতেই থাকবো। অ্যান্ড টেক আ ন্যাপ, আর একটা ছোট্ট করে ঘুমও দেবো, ঠিক আছে। তাহলে এখানে সেন্টেন্সে ভুল কি আছে? বিং আ সানি ডে আই ডিসাইডেড টু স্টে অ্যাট হোম অ্যান্ড টেক আ ন্যাপ। আচ্ছা, যেহেতু রৌদ্রোজ্জ্বল দিন, তাই এর জন্য আমি আজকে বাড়িতে থাকবো আর একটু ঘুমাবো। তাহলে আপাতভাবে দেখতে গেলে সেন্টেন্সটায় কোনো ভুল নেই, কিন্তু ভুল আছে যেটা যেটা আমি এইখানে তোমাদের এক্সপ্লেন করেছিলাম, যে আমরা যেই বিষয়ে কথা বলবো, বিং দিয়ে যাকে বোঝাবো, তাকে আমার এই পোর্শনে লাগবে। তাহলে সানি ডে, বিং আ সানি ডে, রৌদ্রোজ্জ্বল দিন হওয়ার জন্য। তাহলে রৌদ্রোজ্জ্বল দিনটা কি আমি হয়েছিলাম? একদমই না। রৌদ্রোজ্জ্বল দিন ছিল, তার জন্য আমি বাড়িতে ছিলাম, তাই তো। তাহলে এইখানে সেন্টেন্সটাকে ঠিক করার জন্য আমাদের কি দরকার? এখানে আমাদের দরকার ইট। ইট বিং আ সানি ডে আই ডিসাইডেড টু স্টে অ্যাট হোম।
যেহেতু এইটা একটা রৌদ্রোজ্জ্বল দিন ছিল, তার জন্য আমি বাড়িতে থাকবো ঠিক করেছিলাম আর ঘুমাবো। তাহলে এখানে যে ভুলটা রয়েছে সেটা হলো এখানে একটা ইটের দরকার, এখানে আর কিচ্ছু না, এখানে একটা ইট দরকার। ইট বিং এ সানি ডে, আই ডিসাইডেড টু স্টে অ্যাট হোম। তাহলে এখানে আমাদের অপশান 1 হয়ে যাবে কারেক্ট আনসার, যেহেতু এই পোর্শনে ভুলটা রয়েছে, তাহলে ইট বিং হবে। আচ্ছা, নাম্বার 12, I knew the town well, so I was able to advise him where to go. নো এরার। এটা এসছে স্টেনোতে, স্টেনো এক্সামে এসছে গ্রুপ সি আর গ্রুপ ডিতে। কি বলছে, আমি যেহেতু এই শহরটাকে খুব ভালো করে চিনতাম, তার জন্য আমি তাকে খুব ভালোভাবে বুদ্ধি দিতে পেরেছিলাম, অ্যাডভাইস দিতে পেরেছিলাম সেখানে যাওয়ার জন্য, মানে কোথায় যেতে হবে সেটা জানার জন্য। আচ্ছা, তো এখানে ভুল কি আছে? ভুল হলো এখানে টু অ্যাডভাইস। আচ্ছা, টু দিয়ে আমাদের কি রুল? টু দিয়ে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসাই। এখানে যে অ্যাডভাইস রয়েছে, এই অ্যাডভাইসটা কিন্তু একটা নাউন, ঠিক আছে? আর যেটা ভার্ব ফর্ম, সেইটার বানান কি হবে? ADVISE, অ্যাডভাইস। ADVICE হবে না। তাহলে আমরা এই টু এর সঙ্গে এই অ্যাডভাইসকে ব্যবহার করব, এই অ্যাডভাইসকে নয়। তাহলে ADVISE অ্যাডভাইস হবে আমাদের কারেক্ট আনসার, যেহেতু এটা হলো অ্যাডভাইস বা কাউকে কোনো সাজেশন দেওয়া, যেটা তার ফার্স্ট ফর্ম। তাহলে এই অ্যাডভাইস হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে এখানে অপশান 3 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দিয়ে আমি হেল্প করতে পেরেছি জিরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ বুঝতে। আর তার আরও কী কী রুল আছে, যেহেতু আমরা অনেকগুলো এক্সাম্পল সলভ করলাম, তার ফলে আমরা অনেকগুলো এক্সট্রা রুল জানতে পারলাম, যে যেমন জিরান্ড তার আগে পজিটিভ অ্যাডজেক্টিভ নেয়, তারপর মোডালস তার আগে সবসময় নাউন বা প্রোনাউন নেয়, তারপর এই যে পার্টিসিপেলের যে রুলটা রয়েছে, যে পার্টিসিপেলে কি একটা নাউন বা প্রোনাউনের সঙ্গে পার্টিসিপেলের একটা কানেকশন রয়েছে, যেই পার্টিসিপেলটা কি তার নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে বা তার সম্বন্ধে বলবে সেইটা। তো এইভাবে আমরা যেহেতু অনেকগুলো এক্সাম্পল সলভ করলাম, তো তার জন্য আমাদের অনেকগুলো রুল জানতে সুবিধা হলো বা বুঝতেও সুবিধা হলো। যদি তোমাদের সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের মধ্যে, যাতে তারাও এই সুবিধাটা নিতে পারে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। থ্যাংক ইউ।